হঠাৎ করেই রাতের নিস্তব্ধতা ভেদ করে একটা নিশাচর পাখির ডাক ভেসে আসতেই নিমাই পুরুত ভয়ে চমকে উঠলেন। তা দেখে মুকুন্দ সামান্য হেসে বলল, আগে কখনো এরকম ডাক শোনেননি নাকি পুরুত মশাই? আপনি না গ্রামের মানুষ? না ভাইটি, ঠিক তা নয়। আসলে রাতটা খুব একটা ভালো না, বুঝলে। তার উপরে আবার অমাবস্যায় বামুনের শ্রাদ্ধ করে ফিরছে কিনা, তাই আর কি। এই সময় হঠাৎই এক ভয়ঙ্কর কাণ্ড ঘটল। তার কাঁধের শ্রাদ্ধের থলে থেকে ভেসে আসা খাবারের সেই তীব্র সুঘ্রাণ ক্রমশ যেন আরো জোরালো হলো। গন্ধটা এখন আর শুধু থলের মধ্যে আবদ্ধ নেই, তা যেন বাইরের বাতাসে অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়েছে। নিমাইয়ের মনে হলো তার ঠিক পিছনেই সেই গন্ধ অনুসরণ করে কেউ যেন খুব দ্রুত হেঁটে আসছে। না না, এ তো একজন নয়, একাধিকজন দ্রুত পায়ে এগিয়ে আসছে তার দিকে। চলার শব্দটা এখন এত কাছাকাছি যে ঘাড় ফেরালেই হয়তো তাদের দেখতে পাবেন তিনি, কিন্তু সেই সাহস নিমাইয়ের হলো না। হাসিটা মুহূর্তের মধ্যে তার চারপাশ ঘিরে ধরল, কিন্তু তার উৎস খুঁজে পাওয়া কঠিন। নিমাই আতঙ্কিত হয়ে হাসির উৎস খুঁজতে একবার এদিক একবার ওদিক তাকাতে দেখল পাশে থাকা ঝোপগুলো কিংবা বাঁশ গাছের শুকনো ডালগুলো অস্বাভাবিকভাবে নড়ে উঠল, যেন কেউ এইমাত্র তার পাশ কাটিয়ে গেল। মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি নিঃশ্বাসের চাপা শব্দ তাকে ঘিরে ধরল। নিমাই পুরুত তখন নিশ্চিত যাকে দেখা যায় না এমন কেউ তাকে অনুসরণ করছে। আমাদের চ্যানেলের প্রতিটি গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি প্রেস করুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যার সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আমরা এই গল্পের শেষে ঘোষণা করব। আজ আপনাদের জন্য রয়েছে নবনীতা বোসের কলমে গ্রাম বাংলার একটি গায়ে শিহরণ জাগানো ভয়ের গল্প, নিমাই বামুনের বিপদ। শুরু হচ্ছে আজকের গল্প। এই চল চল, আরে বাবা কেউ দেখতে পাবে না, তুই চল না। গভীর চাপা স্বরে কথাটা বলল খোকন, তার সঙ্গের নেতা গুছের ছেলে কানাইয়ের উদ্দেশ্যে। বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে সবে। পশ্চিমের আকাশে এখন ফিকে কমলা বেগুনির মিশ্রণ। গায়ের ধুলো মাটি মাখা পায়ে চারজনের দলটা এগোচ্ছে নরেন বারুজ্যের আম বাগানের দিকে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে এই মুহূর্তে তাদের চোখ কান সব সতর্ক, যেন কোনো গোপন অভিযানে নেমেছে তারা। না না, ব্যাপারটা একবার যদি নরেন দাদুর চোখে পড়ে যায় তাহলে আর রক্ষে নেই। ভয়ে ভয়ে কথাটা শেষ করল কানাই, তারপর বাকিদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই চুপ কর, শুনতে পাবে তো? তোরা যে কি করিস না, মাথাটা নিচু করে চল। আরে জানিস না নাকি এটাই তো নরেন দাদুর ঘর। এই জানালাটা দিয়ে নরেন দাদু সারাক্ষণ তার বাগান পাহারা দেন। দলের মাঝখানে থাকা শিবু প্রায় ফিসফিস করে ধমকে উঠল। আলোচনা, ফিসফাস আর সতর্ক পদক্ষেপের ফাঁকে দলের একেবারে পিছনে থাকা তপু সামান্য কৌতূহল বসে একবার ঘাড় তুলে দেখল। নিচু পাঁচিলের ওপরে আধো অন্ধকারে ডুবে থাকা সেই জানলাটার দিকে তার চোখ পড়তেই সে থমকে গেল। কিছু একটা অস্বাভাবিকতা তার চোখে পড়ল, আর তা দেখেই একেবারে জমে গেল তপু। পা যেন মাটির সঙ্গে গিথে গেছে।
ততক্ষণে দলটা জানালা ছেড়ে বেশ কিছুটা এগিয়ে গেছে। শিবু সামান্য পিছিয়ে এসে একবার পিছনের দিকে তাকাতেই দেখল তপু সেখানে কাঠের মতো দাঁড়িয়ে কাঁপছে। ব্যাপারটা বেশ অবাক করল তাকে। এই ভরা সন্ধে নরেন দাদুর ঘরের জানালা দিয়ে তপু এমন কি দেখল যে সেখান থেকে এক পাও নড়তে পারছে না। সে দ্রুত চাপা কণ্ঠে সামনে থাকা বাকিদের উদ্দেশ্য করে ডাকল, এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইদিকে তপুকে দেখ একবার। কানাই আর খোকনের চোখ যেতেই তারাও বেশ আশ্চর্য হল। সেই তো তপু ওখানে দাঁড়িয়ে কেন কাঁপছে। তারা ব্যাপারটা লক্ষ্য করার সঙ্গে সঙ্গেই ডাক দিল তপুর উদ্দেশ্যে, তপু! আরে আরে ওই তপু, তপু, আরে ওই। কিন্তু না, তপু একেবারে নির্বিকার, যেন তার কানে কোনো শব্দই পৌঁছচ্ছে না। এবার বেগতিক বুঝে তিনজনই একসঙ্গে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখল। সন্ধে আবছা আলোয় তপুর মুখটা একেবারে ফ্যাকাশে দেখাচ্ছে। তাদের দিকে না তাকিয়েই তপু তার একটা আঙুল তুলে জানালার দিকে দেখালো, আর সঙ্গে সঙ্গেই তারা তিনজন প্রায় একসাথেই ঘাড় ঘোরালো। যে ভয়ঙ্কর দৃশ্যটা তাদের চোখের সামনে ভেসে উঠল তাতে তারাও যেন নড়বার ক্ষমতা হারালো। ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়ছে লালা, চোখ দুটো বিস্ফারিত, তাকিয়ে আছে জানালার বাইরে। দেখে মনে হচ্ছে শূন্য দৃষ্টি নিয়ে তিনি এক নাগাড়ে তপুদের দলের এই চলন্ত ছায়াগুলোকেই দেখছেন, যেন এই মুহূর্তে তাদের নড়াচড়া থেমে যাওয়াতেই নরেন দাদুর দৃষ্টির লক্ষ্য স্থির হয়ে গেছে। ওরে, নরেন দাদুর কি হয়েছে বলতো? ও ওভাবে তাকিয়ে আছে কেন আমাদের দিকে? কানাইয়ের কণ্ঠস্বর তখন আর চাপা নেই, তা যেন থেকে থেকে কেঁপে উঠছে পরিস্থিতির চাপে। সেই বিস্ফারিত স্থির দৃষ্টি তাদের হৃৎপিণ্ডকে শীতল করে দিচ্ছে। এইবার তপু, যে এতক্ষণ আতঙ্কে যেন বোবা হয়ে গিয়েছিল, সে কোনো মতে ভাঙা গলায় উচ্চারণ করল, মামা মামা মারা গেছেন। শিবু এবার যেন অন্য এক চিন্তায় কিছুটা ধাতস্থ হওয়ার চেষ্টা করল। কর্তব্যবোধের তাড়নায় তার উত্তেজনা বাড়ল। তাহলে তো গ্রামের সকলকে খবর দিতে হয়, বাড়ির লোকজনও তো কেউ কাছাকাছি নেই মনে হচ্ছে। তার কথাটা শেষ করতে না দিয়েই তপু যেন বিদ্যুৎস্পৃষ্ট হল। তার চোখ তখনও জানলার দিকে স্থির। সে প্রায় চিৎকার করে উঠল, এই 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 মরাটা নড়ে উঠল না একবার? হ্যাঁ। ভয়কে উপেক্ষা করার শেষ চেষ্টা করে কানাই সেই চিরন্তন যুক্তির আশ্রয় নিল। কি যাতা বলছিস? মরা আবার নড়ে নাকি? কথাটা শেষ না হতেই যেন প্রকৃতির এক নিষ্ঠুর রসিকতা আছড়ে পড়ল তাদের উপরে। নরেন দাদুর সেই নিশ্চল দেহটা সত্যিই যেন সামান্য নড়ে উঠল। এবার আর কারোরই চোখ এড়াল না সেই দৃশ্য। আতঙ্কের হিম শীতল স্রোত তাদের শিরদাঁড়া বেয়ে নেমে গেল। মুহূর্তে নিজেদের ঘুড়ি, লাটাই, লাঠি, সোটা সবকিছু ফেলে রেখে পড়ি কি মরি করে যে যেদিকে পারল দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলো। তাদের পায়ের আওয়াজ মিলিয়ে গেল গ্রামের মেঠো পথে। ছেলেগুলোর হল্লা থেমে যেতেই অন্ধকারের ঘরটা আবার নীরবতায় ঢেকে গেল। খাটের ওপরে নরেন খুড়োর শরীরের ওপরের জামাটা সত্যি সত্যি নড়ে উঠল। ঘরের ঘন অন্ধকার ভেদ করে খাটের ঠিক সামনের জানালাটার উপর মৃদু শব্দ করে এসে বসল একটি কালো বিড়াল। এটি নরেন বাড়ুজ্যের পোষ্য, নাম লক্ষ্মী। বাড়ির অন্যান্য মানুষের মতোই সেও ছিল বৃদ্ধের কাছে সন্তান তুল্য। এতক্ষণ নিজের প্রভুর এমন হঠাৎ মৃত্যুতে শোক প্রকাশ করতে, অথবা হয়তো নিছকই উষ্ণতার খোঁজে সে তার প্রভুর জামা ধরে টানাটানি করছিল। সেই টানাটানিতেই বাইরের ছেলেগুলো দেখেছে
মরা নড়তে। জানালায় বসে থাকা বিড়ালটি এবার তার প্রভুর কাছ থেকে কোনো উচ্চবাচ্য না পেয়ে আপন মনে গা চাটতে শুরু করল। ঠিক তখনই নরেন খুড়োর প্রিয় বাগান সংলগ্ন ঘন অন্ধকার বাঁশবন থেকে একটি চেনা গলা ভেসে এলো। লক্ষ্মী, ও লক্ষ্মী, আয় মা, একটিবার আমার কাছে আয়। সঙ্গে সঙ্গে লক্ষ্মী নিজের যত্ন নেওয়া থামালো। প্রভুর পরিচিত অথচ অস্বাভাবিক সেই ডাকে কান খাড়া করে সে এক লাফে জানলা থেকে নেমে ছুটে গেল অন্ধকারের দিকে। আম জাম কাঁঠাল গাছের সারির ছায়াময় পথ পেরিয়ে সে থামল বিশাল বাঁশবনের একেবারে শেষ প্রান্তে। সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পাকুড় গাছ। সন্ধ্যের হিমেল বাতাসের ঝাপটায় গাছের পাতাগুলো যেন মৃদু স্বরে ফুঁপিয়ে কাঁদছে। লক্ষ্মী দেখল তারই একটা উঁচু ডালে পা ঝুলিয়ে বসে আছেন একটি শীর্ণকায় বৃদ্ধ। হ্যাঁ, ইনি আর কেউ নন, লক্ষ্মীর প্রভু নরেন বাড়ুজ্জে, যিনি বেঁচে থাকতে লক্ষ্মীকে কখনো কাজ ছাড়া করতেন না। কিন্তু এখনকার এই নরেন বাড়ুজ্জেকে দেখে লক্ষ্মীর মনে কোনো ভয় নেই, আছে শুধু এক গভীর আকর্ষণ। লক্ষ্মীকে গাছের নিচে দাঁড়িয়ে একটু ইতস্তত করতে দেখে গাছ থেকে একটা বিশাল কালো শীর্ণকায় হাত নেমে এলো, আলতো করে শূন্যে তুলে নিল লক্ষ্মীকে। লক্ষ্মী কিন্তু একটুও ঘাবড়ালো না, কোনো প্রতিবাদ করল না। লক্ষ্মীর কালো নরম দেহটা সেই বিশাল রহস্যময় পাকুড় গাছের গভীরে গাঢ় অন্ধকারে একেবারে মিলিয়ে গেল। গতরাত থেকেই বাণুজ্যে বাড়িতে এক গা ছমছমে হুলস্থুল পরিবেশ। এই বাড়ির রাশভারী কর্তা নরেন বাণুজ্যে তার নিজের ঘরের বিছানায় নিথর হয়ে পড়ে আছেন। ডাক্তার এসে জানিয়েছেন হৃদরোগে মৃত্যু। বাণুজ্যে মশাই ছিলেন বকুলপুর গ্রামের সবচেয়ে রাশভারী ও খিটখিটে মানুষগুলোর একজন। বিশেষত তার প্রাণপ্রিয় বিশাল বাগানের সীমানায় যদি বাইরের কোনো লোকজনের পায়ের ছাপ পড়ত তবে তিনি তেলে বেগুনে জ্বলে উঠতেন। তার এই রুক্ষ মেজাজের জন্য শুধু পাড়া প্রতিবেশীরাই নন, বাড়ির লোকেরাও তাকে ভয়ানক সমীহ করে চলতেন। হয়তো সেই কারণেই এমন রাশভারী মানুষটির মৃত্যুতে বাড়ির লোকজনের মধ্যে শোকের গভীরতা ছিল সামান্যই, একমাত্র তার কালো পোষা বিড়াল লক্ষ্মী ছাড়া। মা, বলছি বাবার শ্রাদ্ধ শান্তির কাজ করতে হবে তো, এদিকে আবার এক কাণ্ড ঘটেছে। কথাগুলো বলতে বলতে নরেনবাবুর ছোট ছেলে তার মা সৌদামিনী দেবীর ঘরের দিকে এগিয়ে গেল। শেষ বয়সে সঙ্গীহারা হবার যে কষ্ট, বেঁচে থাকতে স্বামীর খিটখিটে স্বভাবের জন্য তা হয়তো সৌদামিনী দেবীকে ততটা স্পর্শ করতে পারেনি। কিন্তু এইবার তিনি যে সম্পূর্ণ একা, সেই বোধে সামান্য মুষড়ে পড়া কণ্ঠস্বরে তিনি বললেন, সে কি রে, আবার কি হলো খোকা? এই মানুষটা দেখছি মরার পরেও আমাদের জন্য বিপদ রেখে গেছে। মুকুন্দ মায়ের কথায় কান দিল না। জীবিত অবস্থায় একমাত্র তিনিই ছিলেন যিনি প্রকাশ্যে স্বামীকে গঞ্জনা দিতে পারতেন। তাই মায়ের মুখ থেকে বাবার জন্য এহেন তিরস্কার যে মুকুন্দ কেন বাড়ির সকলেরই কান সওয়া, তা বলাই বাহুল্য। আহ মা, আমি বলছিলাম গ্রামের ভবানী ঠাকুর মশাইয়ের কথা। তিনি তো আজ বেশ কিছুদিন হলো বাড়ির লোকজনকে নিয়ে কাশীধাম গেছেন, কোনো গুরুর বাড়িতে। শুনেছি মাসখানেকের আগে ফিরবেন না। এখন কথা হলো, তাহলে বাবার কাজ সম্পন্ন কে করবে? মুকুন্দের কথাটা মায়ের ঘরে ঢুকতে ঢুকতে কানে গেল বড় ছেলে ভবেশ্বরবাবুর। ভালো পুরোহিত এই তল্লাটে না থাকলেও পাশের গ্রাম বসন্তপুরে নিশ্চয়ই আছে। তুই এক কাজ কর, বরং কাল একবার সাইকেলটা নিয়ে বসন্তপুর ঘুরে আয়। সেখানে নগেন রায়ের বাড়ি, উনি বেশ ভালোই পুরোহিত।
ওকে গিয়ে অনুরোধ কর যদি উনি বাবার কাজ করতে একটিবার আমাদের বাড়িতে আসেন। কথাটা শুনে মুকুন্দ একটা দিশা পেল। তার মুখে এবার স্বস্তির ছাপ। সে বেশ প্রসন্ন চিত্তে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি কালই বেরিয়ে পড়ছি দাদা, তুমি একদম ভেবো না তো। কথাটা বলেই সে পায়ে দুব দাব শব্দ তুলে ব্যস্তভাবে ঘর থেকে বেরিয়ে গেল। ছোট ভাইয়ের এমন কাণ্ড দেখে ভবেশ্বরবাবু সামান্য হাসলেন। তারপর মায়ের দিকে তাকিয়ে বললেন, দেখলে ছোটর কাণ্ড। ওদিকে সৌদামিনী দেবী কপালে হাত ঠেকিয়ে ঠাকুরের উদ্দেশ্যে বললেন, হে ঠাকুর, মানুষটার শেষ কাজ যেন ভালোই ভালোই মিটে যায়, নইলে মানুষটা যে মরেও জ্বালাবে হে আমি 100% নিশ্চিত। সৌদামিনী দেবীর মুখ থেকে কথাটা নির্গত হওয়ার ঠিক পর মুহূর্তেই বাগানের একটা অন্ধকার কোণ থেকে যেন একটা দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো। সেখানে থাকা ছোট দু একটা গাছের পাতা অস্বাভাবিকভাবে নড়ে উঠল। কথাতেই আছে, শ্রাদ্ধের আগে পর্যন্ত মৃত মানুষের আত্মা নাকি তার পরিবার পরিজনের আশেপাশেই ঘুরে বেড়ায়, ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে, অসময়ে তাদের ছেড়ে যাওয়ার জন্য। যদিও এই দীর্ঘশ্বাস সেখানে উপস্থিত সৌদামিনী দেবী বা ভবেশ্বরবাবুর কানে গেল না, তবে নরেন খুড়োর ঘরের জানলায় শুয়ে থাকা লক্ষ্মী মুহূর্তের জন্য মাথাটা তুলে বাগানের সেই অন্ধকার স্থানের দিকে একবার তাকালো। তার সতর্ক দৃষ্টি এড়ালো না ভবেশ্বরবাবুর। কথা মতো পরের দিনই মুকুন্দ সাইকেলে চেপে বসল। উদ্দেশ্য পাশের গ্রাম বসন্তপুর, গন্তব্য নাগিনপুরুতে ভিটে। তার মনে তখন বাবার শ্রাদ্ধ শান্তি নিয়ে এক রাশ দুশ্চিন্তা। যদি না মেলে। বেলা যখন মাথার ওপর, দিনের মাঝখানে মুকুন্দ যখন শেষমেশ নগেনপুরুতের উঠোনে পৌঁছালো, তখন তার মনের শেষ আশাটুকুও যেন শীতের শিশিরের মতো হিম হয়ে গেল। বাড়ির দরজায় ঝুলছে মস্ত এক তালা, তাতে মরচে ধরার উপক্রম। উঠোনের দিকে তাকিয়ে যখন সে দেখল সেখানে আজ বেশ কয়েকদিন ঝাঁট পড়েনি, শুকনো পাতার স্তূপ জমেছে, তখন সব আশা ত্যাগ করে সে দীর্ঘশ্বাস ফেলে গ্রামের পথে বেরিয়ে এলো। এই হতাশার মধ্যেও প্রকৃতির কোলে অন্য এক স্নিগ্ধতা তখন বিরাজমান। চারপাশের পরিবেশ তখন এক অন্য মেজাজে। শীতের নরম সোনালি রোদটা চারিদিকে যেন আলস্য লেপে দিয়েছে। চারদিকে কোনো কোলাহল নেই, কেবল গাছের ডালে বসা দোয়েল আর শালিকের মিষ্টি কিচিরমিচির শব্দ। মুকুন্দ এই স্নিগ্ধতার মাঝেও নিজের হতাশা ঢাকতে পারল না। সাইকেলের হ্যান্ডেলে হাত রেখে সে কেবলই এখন কি হবে, এত দূর এসেও কোনো সুরাহা হলো না, এই সব ভাবতে শুরু করল। ঠিক তখনই সামনের মেঠো পথে সৃষ্টি হওয়া তার ছায়ার পাশে আরেকটি ছায়া সৃষ্টি হলো। যদিও সেই ছায়ার দিকে তেমন ভ্রুক্ষেপ ছিল না মুকুন্দের, তাকে প্রায় চমকে দিয়ে একটা কান এঁটো করা হাসির শব্দ কানে যেতেই সম্বিত ফিরল তার। বলছি কি বাবু, কাউরে খুঁজছেন? সামনের মানুষটির মুখের দিকে তাকালো মুকুন্দ। গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, কদম ছাঁট চুল আর ছোট ছোট ধূর্ত দুটি চোখের অধিকারী একটি মানুষ এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। এই আগন্তুককে দেখে মুকুন্দের মনের গভীরে কেমন যেন একটা অস্বস্তি হলো। হ্যাঁ, তবে আপনি কে শুনি? আর আপনি কিভাবে বুঝলেন আমি কাউকে খুঁজছি? ও আপনারে ওভাবে পুরুত মশাইয়ের বাড়ি থেকে দেখেই বুঝেছিলাম আপনি ওনারই খুঁজছেন। আমারে আপনার অসুবিধাটা খুলে বলেন দেখি, আমি আপনারে সাহায্য করতে পারি। অবস্থা বেগতিক দেখে মুকুন্দ এবার তার এই গ্রামে আসার কারণ, অর্থাৎ বাবার শ্রাদ্ধের জন্য পুরোহিতের খোঁজ, সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটিকে খুলে বলল। সমস্ত কথা শুনে সেই আগের হাসিটা উপহার দিয়ে সে বলল, এই ব্যাপার, তা আপনি ঠিক মানুষকেই কথাটা বলেছেন বটে।
আমি আপনারে সাহায্য করতে পারি। আসলে হলো গিয়ে আমি একজন পুরুত মশাই, বুঝলেন কি? তবে এই গ্রাম ওই নগেন পুরুতকেই মানুষে একটু বেশি মান্যি গণ্যি করে টরে আর কি। তাই আমারে অন্য গ্রামে গিয়ে পুজো টুজো করতে হয়। কি আর করি, আমাকেও তো বেঁচে থাকতে হবে নাকি? হ্যাঁ, এখন কথা হচ্ছে উনি তো গ্রামে নেই। আপনার বাবার কাজ বললে আমি গিয়ে করে আসতে পারি আর কি। মানুষটাকে মুকুন্দর একেবারে পছন্দ হয়নি। সে আবার বলে কিনা সে নাকি পুরোহিত। ইচ্ছা হলো এক্ষুনি না করে দেয়, কিন্তু হঠাৎ করেই মনে পড়ল বাবার কাজে আর মাত্র কদিন বাকি। আর এমন সময় পুরোহিতের আকাল পড়েছে। হয়তো তাদের সুবিধে বুঝে ভগবানই একজনকে জুটিয়েছেন। তাই আর তাকে মানা করতে পারল না মুকুন্দ। তাহলে আপনি সেদিন আমাদের বাড়ি চলে আসবেন, আমি আপনাকে সব ঠিকানা বুঝিয়ে দিচ্ছি। কথাটা শেষ করে সে সামনের মানুষটিকে সব বুঝিয়ে দিয়ে সাইকেল নিয়ে এগিয়ে গেল। হঠাৎ করেই কিছু একটা মনে হতে লোকটিকে জিজ্ঞাসা করল, আচ্ছা আপনার নামটা যেন কি? অজ্ঞাত পরিচয় মানুষটি ঠোঁটের কোণে একটা তীর্যক হাসির রেখা ফুটিয়ে বললেন, আগে আমার নাম নিমাই পুরুত বটে। আজ সকাল থেকেই আকাশের মেজাজ ছিল রুক্ষ। শীতের মিষ্টি রোদের বদলে বকুলপুর গ্রামের আকাশে কেমন যেন এক ঘন মেঘের চাদর বিছানো ছিল। তার মাঝে মাঝে দু এক পশলা অসময়ের বৃষ্টিতে নাজেহাল প্রায় সমগ্র গ্রামের মানুষ। তারই মধ্যে আজ আবার গ্রামের বয়োজ্যেষ্ঠ রাশভারী নরেন বাণুজ্যের শ্রাদ্ধ। গ্রামের ছোট বড় সকলেরই এই দিনটিতে একরকম অঘোষিত নিমন্ত্রণ। কিন্তু জীবিতকালে নরেনবাবু, যিনি সমগ্র গ্রামে নরেন খুড়ো নামে পরিচিত ছিলেন, তাঁর বাগানের ত্রিসীমানায় একটা কাকপক্ষীও বসতে ভয় পেত। তাই তাঁর শ্রাদ্ধের কাজে গ্রামের বাকি বয়স্ক মানুষেরা মাঝে মাঝে এসে দেখা দিয়ে গেলেও ছেলেপিলেরা একরকম দূরেই রইল বাণুজ্যে বাড়ি থেকে। বিশেষ করে পাড়ার ছোকরাদের দলটা, শিবু কানাইরা, যারা সেদিন সচক্ষে নরেন দাদুকে নড়তে দেখে প্রায় ভিড়মি খেয়েছিল এবং সেই কথা তারাই দায়িত্ব নিয়ে সারা পাড়ায় রটিয়ে বেরিয়েছিল। বেলা তখন 9টা। বাণুজ্যে পরিবারের সদস্যরা উৎকণ্ঠা নিয়ে সামনের রাস্তার দিকে তাকিয়েছিলেন। ঠিক তখন দূরে একজন শীর্ণকায় মানুষকে বেশ ব্যস্তভাবে আসতে দেখা গেল। মানুষটির মুখে কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি, পরনে মলিন পাঞ্জাবি আর ধুতি, কাঁধে একটা কাপড়ের থলে। লোকটা বাড়ির সামনে এসে দাঁড়াতেই মুকুন্দ তাকে চিনতে পারল। এই সেই নিমাই পুরুত। মুকুন্দ বাড়ির লোকেদের ইশারা করে দ্রুত হাত জোড় করে এগিয়ে গেল নিমাইয়ের দিকে। নিমাই পুরুতের মাথার মাঝের টিকিটা হঠাৎ করেই চোখে পড়ল মুকুন্দের। আগের দিন এটা ছিল কি? হয়তো ছিল, কোনোভাবে চোখে পড়েনি। ততক্ষণে ভবেশ্বরবাবুর স্ত্রী শশীকলা দেবী তার শাশুড়ির পিঠের কাছে এসে দাঁড়িয়েছেন। মুকুন্দর পিছু পিছু নিমাই পুরুতকে বাড়িতে ঢুকতে দেখেই তিনি ঠোঁট উল্টে সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বললেন, এই ঠাকুরপো কাকে ধরে এনেছে গা মা? মুখটা দেখো না, মুখে কেমন যেন একটা চোর চোর ভাবনা। এই রকম মুখের অধিকারী কি করে বামুন হয় কে জানে। এদিকে সৌদামিনী দেবীও লোকটাকে দেখে মনের মাঝে কেমন যেন একটা খুঁতখুঁতানি অনুভব করছিলেন। তিনিও মন্তব্য করলেন, আমিও তাই ভাবছি বৌমা, এই আবার কেমন পুরুত ঠাকুর, আর একটা শ্রাদ্ধের কাজ করতে আসছে, সঙ্গে আর বামুন নেই। ইনি কি একাই করবেন নাকি সবকিছু? নিমাই পুরুত ঘরে ঢুকেই সবার আগে সামনে সৌদামিনী দেবীকে বসে থাকতে দেখে মাটিতে মাথা ঠেকিয়ে এক বিশাল আকারের প্রণাম করলেন। তার কণ্ঠস্বরে চিটচিটে এক ধরনের মিষ্টতা। পেন নাম হই মা ঠাকুরন, এই আমি আপনাকে দেখেই বেশ চিনতে পেরেছি।
আপনি নিশ্চয়ই এ বাড়ির গিন্নিমা হবেন, হ্যাঁ? আর আপনি গিন্নিমা না হই বা যান কোথায়? এমন মা অন্নপূর্ণার মতো চেহারা মানুষকেই তো দেখলেই চেনা যায় আর কি। কথাটা বেশ পছন্দ হলো সৌদামিনী দেবীর। নিজের প্রশংসা শুনে তার মন নরম হলো। আশীর্বাদ করি, সুখে থাকো বাছা। নিমাই পুরুত সেখান থেকে সরে যেতেই তিনি সকলের উদ্দেশ্যে বললেন, না হে বৌমা, মানুষটাকে দেখতেই যাও ওই রকম, না হলে একেবারে খাঁটি মানুষ। আর দেখতে কি যায় আসে বলো তো, কাজ ভালো হলেই ভালো। কথাটা শুনে শশীকলা দেবী আর কিছু বললেন না, কেবল স্বামীর মুখের দিকে তাকিয়ে সামান্য চোখ উল্টালেন, যেন বোঝাতে চাইছেন এই লোকটা সুবিধার নয়। ওদিকে সেই মেঘলা আর থমথমে দিনে নরেন বাড়ুজ্যের শ্রাদ্ধের কাজ শুরু হলো। বাইরে ঘন মেঘ, আর ভিতরে এক অদ্ভুত সন্দেহজনক পুরোহিত। বাণুজ্যে বাড়িতে প্রবেশ করা এই নিমাই পুরুত কি সত্যি একজন পুরুত? এই সন্দেহ তখন ওখানে উপস্থিত সকলেরই মনে কম বেশি জায়গা করে নিয়েছে। শ্রাদ্ধের কাজ একরকম ভালোভাবেই এগোতে লাগল, তবে নিমাই পুরুতের মন্ত্রপাঠের ভঙ্গিমা আর উচ্চারণে সেখানে উপস্থিত দু একজনের মনে সামান্য সন্দেহ উঁকি দিলেও কেউ আর তা নিয়ে উচ্চবাচ্য করল না। এই অসময়ের পুরুতকে যে কোনো মতে পাওয়া গেছে সেটাই যেন তখন বড় স্বস্তি। কিন্তু সব শেষ হতে হতে বেলা গড়িয়ে প্রায় সন্ধে নেমে এলো। বাইরে তখন প্রকৃতির ভয়ঙ্কর রূপ। মেঘলা আকাশকে পুরোপুরি কালো মেঘ ঢেকে ফেলে নেমে এলো এক তীব্র অসময়ের বৃষ্টি, সঙ্গে আবার লোডশেডিং। মুহূর্তের মধ্যে আলো ঝলমলে বাণুজ্যে বাড়ি ডুবে গেল ঘন অন্ধকারে। শুধু টিম টিম করে জ্বলা হ্যারিকেন আর তেলের প্রদীপের আলোয় দেখা যেতে লাগলো ভীত মুখগুলো। ধীরে ধীরে ঝড়ের তীব্রতা বাড়তে লাগলো। গ্রামের বুকে শীতকালের এই অকাল বৃষ্টি যেন এক আসন্ন বিপদের বার্তা নিয়ে এলো। বাণুজ্যে বাড়ির ঠিক পাশেই, যেখানে নরেন খুড়োর প্রিয় বাগান মিশেছে ঘন বাঁশবনের সাথে, সেখানে শুরু হলো প্রকৃতির ভয়ঙ্কর তাণ্ডব। বাতাস তখন শুধু বইছে না, যেন এক হিসহিসে চিৎকার করছে। বাঁশের গাছে গাছে ধাক্কা লাগার এক বীভৎস শব্দ শুরু হলো। শব্দগুলো যেন কেবল বাঁশের ঘষা নয়, মনে হলো বনের অভ্যন্তরে অসংখ্য কঙ্কালের নড়ে ওঠার শব্দ। সেই শব্দে কান পাতা দায়। এক একটি বাতাসের ঝাপটায় বাঁশের ঝাড়গুলো পাগলের মতো মাথা ঝুঁকিয়ে আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে, আর তাদের পাতার শনশন শব্দে মনে হচ্ছে যেন অজস্র অশরীরী আত্মা ফিসফিস করে কথা বলছে। ঠান্ডা হাওয়ার তীব্র ঝাপটা এসে কাঁপিয়ে দিচ্ছে বাণুজ্যে বাড়ির বন্ধ জানালা দরজাগুলো। বৃষ্টির জল যেন ছাট হয়ে উড়ে আসছে নরেন খুড়োর ঘরের জানালার ফাঁক বেয়ে ভেতরে। খেজুরের ডালপালাগুলো বিদ্যুতের ক্ষণিকের ঝলকানিতে বাইরে প্রেতের হাতের মতো নড়ে খসখস শব্দের সৃষ্টি করছে। এই ঝড়ের শব্দ, লোডশেডিংয়ের অন্ধকার আর নরেন বাণুজ্যের শ্রাদ্ধের দিন, সব মিলিয়ে পরিবেশটা তখন ভয়াবহ হয়ে উঠেছে। বাইরে যখন প্রকৃতি কাঁদছে, তখন ভেতরের মানুষগুলোর বুক ঢিপ ঢিপ করছে, যেন এই দুর্যোগ কোনো সাধারণ ঘটনা নয়, এ এক অশুভ শক্তির আহ্বান। সময় বইতে লাগলো, কিন্তু বাইরে ঝড় বৃষ্টির যেন কোনো বিরাম নেই। বাতাস তার হিংস্রতা বাড়িয়েছে, আর অন্ধকার গ্রাস করেছে চারিদিক। দুর্যোগ সামান্য কমলে নিমাই পুরুত নিজের সব কাজ শেষ করে ব্যাগ গুছিয়ে নিলেন। সেই ব্যাগে শ্রাদ্ধ বাড়ির সমস্ত উপঢৌকন আর দানের জিনিসপত্র ঠাসা। ব্যাগের ভেতর থেকে আসা খাবারের এক জোরালো সুগন্ধ ভেসে আসছে, যা দুর্যোগের থমথমে পরিবেশে আরো বেশি অস্বাভাবিক লাগছে। সবশেষে সকলকে অবাক করে দিয়ে নিমাই পুরুত ব্যস্ত হয়ে বললেন,
বলছি কি, আমাকে এবারে বেরোতেই হবে, না হলে যে বড্ড দেরি হয়ে যাবে। আরে আপনি কি বলছেন পুরুত মশাই, এত ঝড় বৃষ্টির মাঝে আপনি যাবেন কি করে? মুকুন্দের কথাটা যেন শেষ হতেই দিলেন না নিমাই পুরুত। তার শীর্ণ মুখে সেই রহস্যময় হাসিটা খেলে গেল, চোখে এক অদ্ভুত চঞ্চলতা। না 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 না, আমি ঠিক চলে যাবো খন, আমার কাছে ছাতা আছে, ও নিয়ে আপনারে ভাববেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কথাটা বলেই নিমাই পুরুত দরজা খুলে বেরোতে যাবেন, ঠিক এমন সময় ঘরের এক কোণ থেকে নরেন খুড়োর কালো বিড়াল লক্ষ্মী কিছু একটা আঁচ করে ডেকে উঠল। লক্ষ্মীর ডাক। এই প্রচণ্ড দুর্যোগে ভরা আবহাওয়ার মধ্যে লক্ষ্মীর সেই ডাকটা এমন বীভৎস আর তীক্ষ্ণ শোনালো সকলের কানে, যেন কোনো অশুভ আত্মাকে বিদায় জানানোর আর্তনাদ। সেখানে উপস্থিত সকলেরই বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠল। সৌদামিনী দেবী তো নিজেকে আর ধরে রাখতে না পেরে মাথায় হাত দিয়ে কপালে ঠেকিয়ে বলেই ফেললেন, রক্ষে করো ঠাকুর গোপাল, রক্ষে করো, রক্ষে করো শিবশম্ভু। এইবার মুকুন্দ কিছুটা সাহস সঞ্চয় করে নিমাই পুরুতকে বলল, চলুন ঠাকুর মশাই, আমি আপনাকে ছাতা নিয়ে কিছুটা এগিয়ে দিয়ে আসি। ওদিকে ঝড় বৃষ্টির তীব্রতা সামান্য একটু যেন কমেছে মনে হচ্ছে। এতগুলো থলে নিয়ে আপনি একা কিভাবে যাবেন? চলুন। নিমাই পুরুত মুকুন্দকে না করতেই যাচ্ছিলেন, কিন্তু এই ভর সন্ধেবেলা ওই বাঁশবনটার দিকে তাকিয়ে একবার ঢোক গিললেন তিনি। আসার সময় দিনের উজ্জ্বল আলোতেই ওই বাঁশবন যেন এক অস্বাভাবিক রকমের চাঞ্চল্য ছড়াচ্ছিল চারিদিকে। এখন অন্ধকারের মধ্যে তা যে আরো ভয়াল, তাই আর না করলেন না নিমাই পুরুত। শীর্ণ হাতটা কাঁপিয়ে বললেন, আমারে ওই বাঁশবনটা পেরিয়ে দিলেই হবে। না, সঙ্গে পইতে আছে, ভয়ের কিছু নেই, কিন্তু যাবার বেলায় ওই বিড়ালের ডাকখানা কেমন যেন ঠেকলো কানে, সঙ্গে আবার খাবার আছে মানে। কথাটা শুনে মুকুন্দ আর দেরি করল না, হাতে একটা হ্যারিকেন তুলে নিয়ে এগিয়ে গেল সামনের দিকে। হ্যারিকেনের হলদেটে আলোয় তার আর নিমাই পুরুতের ছায়া দুটো যেন অস্বাভাবিক লম্বা আর বঙ্কিম হয়ে পড়েছে ঘরের দেওয়ালে। সেই ছায়াগুলো যেন জানান দিচ্ছে এক অজানা বিপদের দিকে, যা লুকিয়ে আছে বাঁশবনের গভীরে। বকুলপুর গ্রামের সীমানা বরাবর থাকা ওই গভীর বাঁশবনের তেমন সুনাম কোনো কালেই ছিল না বললেই চলে। গ্রামের মানুষের বিশ্বাস, সকল অতৃপ্ত আত্মারই নাকি বকুলপুরের ওই বাঁশবনের গভীরে ঠাঁই হয়। সেই কারণেই দিনের বেলায়ও ওই বাঁশবন একরকম অন্ধকারে ঢাকা থাকে, আর রাতে তো কথাই নেই। সেখানে প্রবেশ করা মানেই যেন যমদূতের দরজায় কড়া নাড়া। মুকুন্দ তার হাতের নিভু নিভু হ্যারিকেনের আলোতে নিমাই পুরুতকে অতি সন্তর্পণে পথ দেখিয়ে নিয়ে চলল। জল কাদায় মাখামাখি রাস্তায় ছলাৎ ছলাৎ শব্দ তুলে নিমাই পুরুত বেশ ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। শীতকালের বৃষ্টি হলেও তার তীব্রতা বেশি ছিল না, তাই সৌভাগ্যক্রমে তা বেশিক্ষণ চলল না। বাড়ুজ্জে বাড়ির বাগানের চৌহদ্দিটা পার করতেই সামনে তার অনতি দূরে বাঁশ গাছের মাথাগুলো প্রকট হলো। আলো আধারের এই সন্ধিক্ষণে নিভে আসা হ্যারিকেনের হলদেটে আলোয় বাঁশবনটাকে তখন আর বন মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন মৃত্যুপুরীর প্রবেশদ্বার। দূরে বাঁশগাছের উঁচু মাথাগুলো তখন শীতল বাতাসে ক্রমাগত দুলছে। অন্ধকারে প্রতিটা গাছকে এক একটা রাক্ষসের মতো মনে হচ্ছিল। তারা যেন সহস্র কালো হাত মেলে মুকুন্দ আর নিমাই পুরুতকে তাদের দিকে ইশারা করছে। বাঁশবনের গায়ে জমা হয়েছে চাপ চাপ অন্ধকার, তার মধ্যে জায়গায় জায়গায় জ্বলছে জোনাকির দল। তার মাঝখান দিয়ে চলে গেছে একটা আঁকা বাঁকা পথ। হঠাৎ করেই রাতের নিস্তব্ধতা ভেদ করে একটা নিশাচর পাখির ডাক ভেসে আসতেই
নিমাই পুরুত ভয়ে চমকে উঠলেন। তা দেখে মুকুন্দ সামান্য হেসে বলল, আগে কখনো এরকম ডাক শোনেননি নাকি পুরুত মশাই? আপনি না গ্রামের মানুষ? না ভাইটি, ঠিক তা নয়। আসলে রাতটা খুব একটা ভালো না, বুঝলে। তার উপরে আবার অমাবস্যায় বামুনের শ্রাদ্ধ করে ফিরছি কিনা, তাই আর কি। মানে কি বলতে চান আপনি? আমার বাবা মরে ব্রহ্মদৈত্য হয়েছেন? কথাটা একটু হেসেই বলল মুকুন্দ। সে এ যুগের ছেলে, তাই ভূত প্রেতে তার তেমন বিশ্বাস নেই। কিন্তু নিমাই পুরুত তাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিলেন। বেশ ভয়ে ভয়ে একবার এদিক ওদিক তাকিয়ে বললেন, রে ও নাম এই ভর সন্ধেতে ভুলে উচ্চারণ করোনি বাপু। তুমি জানো না তেনারা শুনতে পাবেন। আর ওই নামের অধিকারী যে কত ভয়ঙ্কর তা তুমি কল্পনাও করতে পারবে না ভাইটি। মুকুন্দর বেশ মজা লাগছিল। সে নিমাই পুরুতকে আরো কিছু বলে ভয় দেখাতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময়ে হঠাৎ করেই পাশের ঘন গাছের সারির ভিতর থেকে একটা কণ্ঠস্বর শুনে চমকে উঠল। বাঁশবাগানের রাতে হাতটা তোমার হাতে, শুনছি কত ভয় মনে করে। কে যেন এই নির্জন পরিবেশের সুযোগ নিয়ে মনের সুখে গান গেয়ে চলেছে। সঙ্গে একটা ক্যাচ ক্যাচ শব্দ সমানে শোনা যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন এই শান্ত শীতল পরিবেশের মজা নিতে দোলনা দুলছে। মুকুন্দর ব্যাপারটা পছন্দ হলো না। এই কেমন অনাসৃষ্টি কাণ্ড! এই রাতের বেলা এই নির্জন পরিবেশে মেয়ে মানুষ একা কি করছে? যদি বিপদে পড়ে? তাই একবার মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, ওদিকে কে বটে? কিন্তু কি আশ্চর্য, তার ডাক শুনেও না শোনার ভান করছে মেয়েটি। সে নাকি সুরে গান গেয়েই চলেছে। নিমাই পুরুতের মনে তখন গভীর সন্দেহ দানা বেঁধেছে। তাই দ্বিতীয়বার কিছুটা বিরক্ত হয়ে মুকুন্দ আবার হাঁক দিতে যাবে, তার আগেই তাকে থামিয়ে দিয়ে নিমাই পুরুত বললেন, এই চুপ 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 চুপ, ও মানুষ নয়। তুমি চলো বাছা, ও গান, চলো, ও নিয়ে আমাদের কাজ নেই, চলো চলো চলো। এতক্ষণে মুকুন্দ ব্যাপারটা বুঝতে পেরে আবার হাসিতে ফেটে পড়ল। কৌতুক করে বলল, ও মানুষ নয় তো কি পুরুত মশাই, পেতনি? উত্তরটা এলো বাঁশবনের ভিতর থেকে। নারী কণ্ঠের তীক্ষ্ণ হাসি ভেসে এলো। ও মা, আমাকে কি পেতনির মতো দেখতে নাকি গো? হ্যাঁ, সন্দেহ থাকলে এসে দেখে যাও না একবার, আমি পেতনি না শাকচুন্নি। কথাটা শুনে মুকুন্দ একটু অবাক হলো, কিন্তু তাকে কিছু বলবার সুযোগ না দিয়ে আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো বাঁশবনের গভীর থেকে, যা এইবার যেন আরো পরিচিত মনে হলো। এই, আরে তুমি ওই নরেন খুড়োর ছোট ছেলে মুকুন্দ না? নিজের নাম শুনে মুকুন্দ হকচকিয়ে গেল। সে জোর করে বলল, হ্যাঁ, কিন্তু এই ভর সন্ধেবেলা আপনি ওদিকে কি করছেন শুনি? তা তুই যদি চিন্তা, একবার এদিকে আসতে কি হয়? ভয় পেলে হয় নাকি? হ্যাঁ, কথাটা যেন মুকুন্দর পৌরুষত্বে লাগলো। বলে কি মেয়েটা, আমি নাকি ভয় পেয়েছি? কথাটা মনে মনে ভেবেই মুকুন্দ সাহস দেখাতে বলল, ভয় পাবো কেন শুনি, এই আমি এলাম। নিমাই পুরুত এতক্ষণ কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। তার হাত পায়ে যেন আর কোনো জোর নেই। তার সারা গা এক অলৌকিক বিপদ আঁচ করে থরথর করে কাঁপছে। তিনি বেশ বুঝতে পারছেন মুকুন্দ সেদিকে গেলে ঠিক কি দেখতে পাবে, কিন্তু মুকুন্দ ততক্ষণে বেশ
হন্তদন্ত হয়ে এগিয়ে গেল বনের দিকে। নিমাই পুরুত তাকে থামানোর সুযোগটাও পেলেন না। এবার নিমাই পুরুত সেখানে সম্পূর্ণ একা। বাঁশবনের বাইরে নির্জন অন্ধকারে তার বুক এক অজানা আতঙ্কে কেঁপে উঠল। আশপাশের অন্ধকারে একবার চোখ বুলিয়ে নিয়ে সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। এই আতঙ্কের কারণটা আর কেউ না জানলেও তিনি বেশ ভালোভাবেই জানেন। তাই তার পরিণতির কথা কল্পনা করে ভয়ে শিউরে উঠলেন তিনি। সামনের ঝোপঝাড় পেরিয়ে একটু ভিতরে ঢুকতেই এক বীভৎস খোনা গলার গান ভেসে এলো মুকুন্দর কানে। রাতে হাতটা তোমার হাতে করছে কেন এইরকম ভাঙা অস্বাভাবিক শহর কোনো স্বাভাবিক মানুষের হতে পারে ভাবতেই তার গা যেন শিউরে উঠল। কিন্তু একরকম জেদের বশেই সে এগিয়ে যেতে লাগলো। সারা বাঁশবন যেন আজ থমথমে হয়ে আছে। গ্রামের পথে দু একজনের যা আনাগোনা থাকে আজ সেটাও বিরল। বাঁশবনের আনাচ কানাচ থেকে মাঝে মাঝেই ভেসে আসছে পাতার খসখস শব্দ। মাঝে মাঝে এদিক ওদিক দিয়ে কিছু সরে যেতেও দেখছে মুকুন্দ, যা কেবলই তার ভয়ের মাত্রা বাড়াচ্ছে। হঠাৎ করেই একটা বিশাল আকার বাদুড় ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল তার মাথার উপর দিয়ে। সামনের ঝোপটাকে সামান্য নড়ে উঠতে দেখে একবার ঢোক গিলল সে। এখন দোলনা আর গান দুটোরই শব্দ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। সামনের ছোট আকারের একটা ঝোপকে সরাতেই যে দৃশ্যটা তার চোখে পড়ল সেটা বুঝতে মুকুন্দর সামান্য সময় লাগলো। কিন্তু বুঝে ওঠার পরে তার নিজের চোখকে যেন বিশ্বাস করতেই মন চাইছিল না। তার সামনে বিশালাকার একটা শেওড়া গাছের একটা লম্বা ডাল থেকে একটি দড়ির ওপরে ভর দিয়ে দোল খাচ্ছে একটি নারী শরীর। চোখটা সামান্য কুঁচকে ভালোভাবে দেখার চেষ্টা করল মুকুন্দ। যা দেখল তাতে তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল ক্ষণিকের মধ্যে। যে দড়িটাতে ভর দিয়ে সেই নারী শরীর দোল খাচ্ছে সেটা তার গলায় পিছিয়ে আছে, আর তা থেকে একটি লাল পাড় সাদা শাড়িতে মোড়া কঙ্কালসার দেহ দোল খাচ্ছে এবং সেই বীভৎস খোনা গলায় গান গাইছে। তার বিশাল রুক্ষ চুল বাতাসের ধাক্কায় উড়ছে। তাকে ঘিরে আছে পুঞ্জীভূত কুয়াশা, যা এই অকাল দুর্যোগেও যেন শুধু তার চারপাশেই জমাট বেঁধে আছে। মুকুন্দর উপস্থিতি টের পেয়ে হঠাৎ করেই সেই ঝুলন্ত প্রেতিনী তার বীভৎস ভঙ্গিতে বলে উঠল, কি গো, আমাকে চিনতে পারলে না মুকুন্দ? আমি তোমাদের মোক্ষদা গো। আমাকে কি পেতনির মতো দেখতে নাকি? হ্যাঁ, নামটা শুনিয়ে যেন বজ্রাহত হলো মুকুন্দ। মোক্ষদা? তাদের বাড়িতে কাজ করত যে মোক্ষদা, গত বছর তো সে গলায় দড়ি দিয়েছিল এই বাঁশ বাগানের ধারের শেওড়া গাছে। মুকুন্দ আতঙ্কে দিশেহারা হয়ে গেল। সে জ্ঞান হারানোর আগেই সেখান থেকে এক ছুটে বেরিয়ে এলো। তারপর যেদিকে দু চোখ যায় সেদিকেই ছুটতে লাগলো। নিমাই পুরুতের কথা যেন সে একেবারেই ভুলেই গেল। ওদিকে বাঁশবনের ভিতর থেকে মুকুন্দকে পড়ি মরি করে ছুটে পালাতে দেখে নিমাই পুরুত তার উদ্দেশ্যে হাঁক পারলেন, আরে ও মুকুন্দ, এই আমাকে এখানে একা ছেড়ে কোথায় চললে মুকুন্দ? কিন্তু মুকুন্দর কানে কিছুই গেল না। সে শুধু শুনতে পাচ্ছে পেতনির সেই ভাঙা ভাঙা কণ্ঠস্বর, যা তার উদ্দেশ্যে এখনো বলে চলেছে, যেন সেই শব্দ বাতাসের থেকেও জোরে ছুটছে। আমাকে কি এত খারাপ দেখতে গো ছোট বাবু? বাঁশবন ছেড়ে মুকুন্দ পড়ি মরি করে পালাতেই হঠাৎ করেই চারিদিক কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল।
ঝড়ের তীব্রতা কমেছে, তবে এক গা ছমছমে নীরবতা গ্রাস করেছে প্রকৃতিকে। নিমাই পুরুত একবার চারিদিকে সন্দিগ্ধ দৃষ্টিতে দেখলেন। চারিদিক যেন একেবারে থমথমে। আশেপাশে কোনো বাড়ি না থাকায় কোথাও এক চিলতে আলো রেখাও চোখে পড়ল না তার। কিন্তু এক মুহূর্ত আগেও মুকুন্দকে ওভাবে আতঙ্কে পালাতে দেখে আর সেখানে একা দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি। মাটিতে রাখা হ্যারিকেনটা তখনও নিভু নিভু আলো দিচ্ছে। সেটাকে হাতে তুলে নিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেলেন নিমাই পুরুত। বেশ কিছুটা পথে যেতেই একটা সরু গলিপথের কাছাকাছি এসে এই প্রথম একটা প্রাণীর উপস্থিতি লক্ষ্য করলেন তিনি। সামনে একটা কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধা, আর বেশ অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে এখন নিমাই পুরুতকেই দেখছেন। এই দুর্যোগ মাথায় নিয়ে এই শীতের রাতে কোথায় যাও বাবা? নিমাই পুরুত তাকে দেখে যেন সামান্য হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি বৃদ্ধার কাছাকাছি পৌঁছাতেই বৃদ্ধা তার ভাঙা কণ্ঠে জিজ্ঞাসা করলেন। নিমাই পুরুত প্রথমে বৃদ্ধাকে ভালোভাবে জরিপ করে নিলেন। বৃদ্ধার গায়ে লাল পাড়ের সাদা শাড়ি, এক মাথা চওড়া সিঁদুর আর হাতে শাঁখা পলা, শুভ্র বসনা কোনো শতবা যেন। বয়সের ভারে সামান্য সামনের দিকে ঝুঁকে আছেন তিনি। বৃদ্ধার কথার উত্তরে নিমাই পুরুত সামান্য গলা ঝেড়ে বললেন, গায়ের নরেন খুড়োর শ্রাদ্ধের কাজে এসেছিলাম গো মা ঠাকুরন। তেনাকে চেনেন নিশ্চয়ই? চিনব না কেনে বাবা, তবে এই বাঁশ বনের পথ যে বড়ই খারাপ বাবা। জানো তো এখানে কাদের বাস? তেনারা এরকম শীতের নিশুতি রাতেই তো হাওয়া খেতে বের হয় গো। দু একটা শিকারের সন্ধান পেলে আর রক্ষে নেই। সে আর জানবো না, কিন্তু কি করি বলুন? কাল সকালে আর একটা পুজো করতে ওই পাশের গ্রামে যেতে হবে যে, তাই উপায় নেই। এইবার সেই বৃদ্ধা তার শূন্য দৃষ্টি দিয়ে তার হাতের দিকে তাকালেন। তার চোখে মুখে তখন এক অস্বাভাবিক কৌতূহল। তা ওই থলেতে কি আছে বাবা? বড় সুন্দর গন্ধ বেরোচ্ছে যে, ওতে মাছ আছে নাকি? কথাটা শুনেই নিমাই পুরুতের মনে গভীর সন্দেহ দেখা দিল। এই নির্জন স্থানে বৃদ্ধার এমন প্রশ্ন, এ কি স্বাভাবিক? তার মুখ দিয়ে আর কোনো কথা সরল না। আমি চলি মা ঠাকুরন। হ্যাঁ, কথাটা বলেই সামনের দিকে দ্রুত পায়ে এগোতে লাগলেন। যাওয়ার সময় একবার কুঁড়ে ঘরের দিকে চোখ যেতেই দেখতে পেলেন সেটা কবে কালের গতিতে ধসে পড়েছে। তাই আলকাতরা লেপা অন্ধকারে চোখেই পড়েনি তার। হঠাৎ করেই পিছন থেকে একটা খোনা গলার তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, যা এতই কর্কশ যে নিমাই পুরুতের সারা গায়ে শিহরণ জাগিয়ে দিল। আহা বাচ্চা, একটু মাছ খাবার শখ হয়েছিল যে আমার, সেই কতদিন খাইনি। হাতে হ্যারিকেন আছে বলে নিতে পারলুম না, নইলে তোর ঘাড় আমি আজ মোটকে দিতাম। বৃদ্ধার সেই ঝাঁঝালো গলার শব্দটা কানে যেতেই নিমাই পুরুতের মুখ দিয়ে সশব্দে রাম নাম বেরিয়ে এলো। তার সারা শরীর তখন ঠান্ডা ঘামে ভিজে গেছে। হাতের হ্যারিকেনটা শক্ত করে ধরে আর কাঁধের স্ফীত থলেগুলোকে আরেকবার সামলে নিয়ে দ্রুত পায়ে এগোতে লাগলেন তিনি। মনে মনে ভাবলেন, এই অভিশপ্ত বাঁশবনের রাস্তা কতক্ষণে যে শেষ হবে তা শুধু ভগবানই জানেন। ওদিকে সকলের অলক্ষ্যে বকুলপুর গ্রামের সীমানায় থাকা বাঁশবনের ভিতরে একটা পুরনো পচা কুয়োর মধ্যে থেকে বাতাসে ভর দিয়ে উঠে এলো একটা সরু লিকলিকে বিভৎস দেহাবয়ব। যেন মাটির তলার অন্ধকার নিজের শরীর নিয়ে উঠে এসেছে সে। তারপর সেটা একই রকম ভাবে বাতাসে ভর দিয়ে উড়ে এসে বসল কুয়োর এক প্রান্তে থাকা সেই বিশাল পাকুড় গাছের অপেক্ষাকৃত নিচু ডালে।
তার চোখ দুটো যেন দুটো জ্বলন্ত মার্বেলের মতো জল করছে। লিকলিকে কালো শরীরে, ঠোঁটের ওপরে সাদা ঝকঝকে একটি মোটা গোঁপ, আর ঠোঁটের কোণে শোভা পাচ্ছে দুটি সদন্ত। মুখে এক ধূর্ত হাসি হাসছেন তিনি, যেন মৃত্যুর পরেও তার খিটখিটে মেজাজ যায়নি। তার মাথায় উঁকি দিচ্ছে একটি ছোট টিকি, আর গলায় ঝুলে আছে মোটা পৈতে। সাদা মোটা পৈতেটা এই কালো অন্ধকারের মাঝেও কেমন যেন অস্বাভাবিক উজ্জ্বল। পরনে শুধুমাত্র একটি ঝকঝকে সাদা ধুতি, যেটা আজ সকালে শ্রাদ্ধে তেনার নামেই উৎসর্গ করা হয়েছে। তিনি আর কেউ নন, স্বয়ং ব্রহ্মদত্তী নরেন বাড়ুজ্জে। গাছের গায়ে হেলান দিয়ে নরেন খুড়ো আরামে ভোর ভোর করে হুঁকো টানতে লাগলেন। ঠিক এই মুহূর্তেই পাকুড় গাছটার নিচে এসে দাঁড়ালো লক্ষ্মী। কালো বিড়ালটার সাদা চোখ দুটি এই অন্ধকারেও কেমন জল করছে, যেন সেও এই রাতের রহস্যের অংশীদার। একবার নিজের প্রভুর দিকে তাকিয়ে লক্ষ্মী ভয়ঙ্কর শব্দে ডেকে উঠল। গাছের ডালে বসা নরেন খুড়োর প্রেত সেই ডাক শুনে ঘাড় থেকে মাথাটা লম্বা করে ঝুলিয়ে ঝুঁকে এলো বিড়ালের দিকে। তার কণ্ঠস্বরে গভীর আক্ষেপ নিয়ে বলল, এসেছিস মা আমার? আচ্ছা লক্ষ্মী, শ্রাদ্ধের পরও আমি মুক্তি পেলুম না কেন বলতো? ওরা ভেবেছিল আমাকে মুক্তি দেবে। মুক্তি? কথাটা বলে নরেন খুড়োর প্রেত যেন আকাশ বাতাস কাঁপিয়ে একটা বীভৎস কর্কশ হাসি হেসে উঠল। তারপর অক্লেশে সেই মাথা আবার ফিরে এলো নিজের জায়গায়। তার হাসির তীব্রতায় বাঁশপাতার ফিসফিসানিও একেবারে যেন স্তব্ধ হয়ে গেল। তারপর লক্ষ্মীর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু পারল না। আমি জানতাম সব কটা আহাম্মকের দল চলেছে আমাকে মুক্তি দিতে, আর তাদের মাতৃদেবীটি হলেন পালের গোদা। নাকের তলা দিয়ে বেটা কাণ্ড বাঁধিয়ে গেল, আর বোকাদের দলটা কিছুই টের পেল না। ওই পুরুত ঠাকুর, ওর ব্যবস্থা এবার আমাকেই করতে হবে। আমার নাম নরেন বাড়ুজ্জে। আমি আজ অবধি কাউকে বিনি পয়সায় একটা গাছের ফলেও হাত দিতে দিইনি, আর ওই 2 পয়সার চোর কিনা আমার বাড়ির জিনিস হাতাবে? হ্যাঁ? কথাটা শেষ করেই নরেন খুড়োর প্রেত আবার আগের মতোই বীভৎসভাবে হেসে উঠল। ওদিকে লক্ষ্মী তার প্রভুর সঙ্গে সঙ্গে আবার সেই ভয়ঙ্কর ডাকটা ডেকে উঠল, যেন নরেন খুড়োর প্রতিহিংসার সঙ্গেই তার সম্মতি জানাচ্ছে সে। তারপর বাতাসে ভর করে এগিয়ে গেলেন বাঁশবনের মধ্যে দিয়ে। তার প্রভাবেই যেন বাঁশবনের গাছগাছালির মধ্যে সৃষ্টি হলো একটি প্রবল আলোড়ন। গাছের পাতাগুলো বিনা বাতাসেই কেঁপে উঠল হঠাৎ। ঘরের ভেতরে নরেন খুড়োর ছবির সামনে আজ একটা প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে। সেই টিমটিমের শিখাটুকু কেবল ছবির চারপাশের অন্ধকার দূর করার এক ক্ষীণ চেষ্টা করছে। বাইরের শান্ত শীতল পরিবেশে মাঝে মাঝেই ঝাপটা দিয়ে যাচ্ছে শীতল ও আর্দ্র বাতাস, যেন নরেন খুড়োর ভয়ে সেই বাতাসও দিক পরিবর্তন করে বারবার দরজায় করাঘাত করছে। ওদিকে নরেন খুড়োর ছবিটার সামনে আজ মাথায় হাত দিয়ে বসে আছেন সৌদামিনী দেবী।
মানুষটা বেঁচে থাকতে তার কটু কথা আর খিটখিটে মেজাজের জ্বালায় প্রাণটা যেন মাঝে মাঝে ওষ্ঠাগত হয়ে উঠত ঠিকই। আজ যখন তিনি ইহজগতের মায়া কাটিয়ে পরপারে পাড়ি দিয়েছেন, তখন যেন বাড়িটা তাঁরই অভাবে কেমন শূন্য লাগছে। সংসারে তার সদস্যের অভাব নেই, ছেলে পুলে পুত্রবধূ নিয়ে ভরা সংসার তার। কিন্তু আজ শুধু একটি মানুষের উপস্থিতি কেন যে এভাবে অনুভব করছেন তা তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না। একবার শূন্য ঘরটার আশেপাশে তাকালেন সজল নয়নে। ঘরের আনাচে কানাচে যেন মানুষটার ছাপ রেখে গেছে। ঘরের কোণে ঝুলে আছে তার কালো ছাতাখানা। বৃষ্টি হোক বা না হোক, এটাকে উনি কখনো কাছছাড়া করতেন না। তার ধুতিগুলো এখনো পরিপাটি করে রাখা আছে ঘরের একপাশে রাখা কাঠের আলনাটার উপরে। টেবিলের ওপরে রাখা ওনার স্টিলের ঘড়ি, জুতোগুলো এখনো সযত্নে রাখা আছে ঘরের বাইরের এক কোণে। এগুলো যতবারই দেখছেন ততবারই তার মনের গভীরে একটা তীব্র যন্ত্রণা অনুভব করছেন তিনি মনে মনে ভাবলেন যে আজকাল লক্ষ্মীকেও তো বাড়ির ভেতরে কম আর বাইরে বেশি দেখছি। বিড়ালটা মানুষটার বড্ড ন্যাওটা ছিল, তাই হয়তো। কথাটা ভাবতেই চোখের দুকোণ দিয়ে ঝরে পড়ল উষ্ণ জলধারা। মনের ভেতর থেকে একটা কষ্ট যেন দলা পাকিয়ে উঠতে চেয়েও পারছে না। বাইরে থেকে তখন আবার বাতাসের তীব্র শব্দ ভেসে আসছে। তাহলে আবার কি ঝড় শুরু হলো নাকি? আশ্চর্য! আজ যেন প্রকৃতিও বারবার নিজের রুদ্র রূপ দেখাতে ব্যস্ত হয়ে পড়েছে। বাইরে থেকে ধেয়ে আসা বাতাস বারে বারে দরজার ওপরে করাঘাত করছে। একবার ঘাড় ঘুরিয়ে ঘরের ভেতরে দেখার চেষ্টা করলেন তিনি। না, কাছে পিঠে কাউকেই দেখতে পেলেন না। আঁচলের কোণ দিয়ে গড়িয়ে আসা চোখের জল মুছে নিয়ে জানালার কাছে এগিয়ে গেলেন তিনি। একটু আগেই মুকুন্দ ফিরেছে। তার চোখ মুখে কেমন যেন থমথমে ভাব ছিল। সেটা সৌদামিনীর চোখ এড়ায়নি। কারণ জানতে চাইলে সে এড়িয়ে গেছে, তাই আর তা নিয়ে তেমন মাথা ঘামাননি সৌদামিনী দেবী। কথাগুলো ভাবতে ভাবতে ব্যস্ত হাতে জানালাটা বন্ধ করতে গিয়ে একবার দূরের অন্ধকার বাগানের দিকে নজর যেতেই বুকের ভিতরটা ক্ষণিকের জন্য কেমন কেঁপে উঠল তার। যদিও বাইরেটা এখন সম্পূর্ণ অন্ধকারে ঢাকা, কিন্তু অন্ধকারেরও নিজস্ব একটা আলো থাকে। তাতে দূরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি নারকেল গাছের দুলন্ত মাথা পরিষ্কার চোখে পড়ল। তার মধ্যেই একটি যেন সামান্য স্থান পরিবর্তন করল। মনে মনে ভাবলেন, সারাদিন উপোস থেকে কি মাথাটা তুলে উঠছে আমার? নাহলে এসব আমি কি দেখছি? তারপর আবার একবার ভালোভাবে দেখবার চেষ্টা করতেই আকাশে আঁকা বাঁকা রেখায় একবার বিদ্যুৎ চমকাল। আর তাতেই তিনি বুঝতে পারলেন তিনি একেবারে সুস্থ। কারণ তার বাগানে থাকা নারকেল গাছগুলোর মাঝে এইমাত্র আরেকটি নারকেল গাছ নিজের পায়ে হেঁটে এসে যোগ দিয়েছে। কারণ তার বাগানে আছে মোটে 4টি নারকেল গাছ, কিন্তু তা আপাতত কোনো এক জাদু বলে 5টিতে পরিণত হয়েছে। বুকের ভেতরে ধুকপুকানিটা হঠাৎ করেই চূড়ান্ত গতিতে বৃদ্ধি পেয়েছে। চলে যেতে চাইছেন, কিন্তু আপাতত এক মন্ত্র বলে তার দুখানি পা যেন মেঝের সঙ্গে আটকে গেছে। নড়বার ক্ষমতা নেই। তার চোখ তখন স্থিরভাবে তাকিয়ে আছে বাগানের সেই সদ্য যোগ দেওয়া নারকেল গাছটির দিকে। ঝোড়ো বাতাসের শব্দকে ছাপিয়ে হঠাৎ করেই লক্ষ্মীর ভয়ঙ্কর ডাক ভেসে এলো বাগানের ভিতর থেকে। আর সঙ্গে সঙ্গেই বিদ্যুতের তীব্র ঝলকানি। তাতেই সৌদামিনী দেবী দেখতে পেলেন বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে এক চেনা মুখ, যা এখন স্থির নেত্রে তারই দিকে তাকিয়ে। হঠাৎ করেই একটি গম্ভীর কণ্ঠে চমকে উঠলেন তিনি। গিন্নি, মরেও যে শান্তি পেলুম না গো। কি রকম শ্রাদ্ধ করলে তোমরা আমার?
কথাটা শেষ হতেই একটা আকাশ বাতাস কাঁপানো ভয়ঙ্কর অট্টহাসি ভেসে এলো তাঁর কানে। সেই শব্দ মুহূর্তের মধ্যে যেন বাইরের শীতল পরিবেশে ছড়িয়ে পড়ে আবার তীব্র বেগে আছড়ে পড়ল সৌদামিনী দেবীর কানের পর্দায়। সেই বাতাসের দাপটে ঘরের ভেতরে নরেন খুড়োর ছবির সামনে চলে থাকা প্রদীপের আলোটা দপ করে নিভে গেল। সারা ঘর ডুবে গেল ঘন অন্ধকারে। সৌদামিনী দেবী অনড়। তিনি চোখের ফাঁক দিয়ে দেখলেন লক্ষ্মীর কালো শরীরটা তার পাশ কাটিয়ে এই মাত্র জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। মা! ছোট ছেলে মুকুন্দর ডাকে সম্বিত ফিরে পেলেন তিনি। এতক্ষণে খেয়াল করলেন বাইরে থেকে আসা বৃষ্টির ছাঁটে পরনের শাড়িটা ভিজে গেছে। কম্পিত হাতে জানলাটা বন্ধ করে দিতেই ঘরের ভেতরে নিভে যাওয়া প্রদীপ আবার জ্বালালো মুকুন্দ। সেই ক্ষীণ আলোতে সৌদামিনী দেবীর মুখে ফুটে ওঠা আতঙ্কের অভিব্যক্তি দেখে ব্যাপারটা বুঝতে একটুও অসুবিধা হলো না মুকুন্দর। এতদিন সে শুধু তাদের গ্রামের ওই বাঁশবাগানটার নামে নানা অপবাদ শুনে এসেছে, কিন্তু আজ সে নিজে চোখে যা প্রত্যক্ষ করেছে তাতে মানুষের অতৃপ্ত আত্মা মরে গিয়েও যে কোথাও থেকে যায় সেই বিষয়ে আজ প্রথম দৃঢ় বিশ্বাস জন্মালো তার। মুকুন্দর মুখে সৃষ্টি হওয়া প্রশ্নসূচক দৃষ্টির দিকে তাকিয়ে সৌদামিনী দেবী শুধু একটাই কথা বললেন। তার গলায় তখন অসহনীয় ভয় আর শূন্যতার ছাপ। উনি মুক্তি পাননি খোকা, উনি মুক্তি পাননি। বাতাসের ধাক্কায় তার চোখ খেলে গেল হাতের সেই একটি মাত্র আলোর উৎসের দিকে, যা বাতাসের তীব্রতায় জোরে জোরে কাঁপছে। তবে হাতে ধরা হ্যারিকেনের আলোটা হঠাৎ করেই মরে গেল না, বরং ঝোড়ো বাতাসের এক তীব্র ধাক্কায় আলোটা এমনভাবে কাঁপতে লাগলো যে হলদে শিখাটা বারবার নিভার উপক্রম হলো। নিমাই পুরুত মনে মনে প্রমাদ গুনলেন, এই শেষ আলোর উৎস যদি এই মুহূর্তে নিভে যায় তাহলে এই অন্ধকার জগতের একজন হয়ে হয়তো তাকে রয়ে যেতে হবে চিরকালের জন্য। একবার পাশের রাস্তার দিকে চাইলেন তিনি। সেই কাঁপা আলোয় নিমাইয়ের নিজের শরীরের ছায়া পড়েছে, কিন্তু কিন্তু এ কি? তার নিজের ছায়াটা মাটিতে ওরকম অস্বাভাবিকভাবে লম্বা হয়ে উঠছে কি করে? তার মনে হলো সেই লম্বা বিকৃত ছায়াটা তার শরীরের অংশ নয়, সে যেন তার পিছু নেওয়া কোনো প্রেতাত্মা, যা এইমাত্র ওই বাঁশবনের গভীর থেকে উঠে এসে মিশেছে তারই ছায়ার সঙ্গে। এই সময় হঠাৎই এক ভয়ঙ্কর কাণ্ড ঘটল। তার কাঁধের শ্রাদ্ধের থলে থেকে ভেসে আসা খাবারের সেই তীব্র সুঘ্রাণ ক্রমশ যেন আরো জোরালো হলো। গন্ধটা এখন আর শুধু থলের মধ্যে আবদ্ধ নেই, তা যেন বাইরের বাতাসে অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়েছে। নিমাইয়ের মনে হলো তার ঠিক পিছনেই সেই গন্ধ অনুসরণ করে কেউ যেন খুব দ্রুত হেঁটে আসছে। না না, এ তো একজন নয়, একাধিকজন দ্রুত পায়ে এগিয়ে আসছে তার দিকে। চলার শব্দটা এখন এত কাছাকাছি যে ঘাড় ফেরালেই হয়তো তাদের দেখতে পাবেন তিনি, কিন্তু সেই সাহস নিমাইয়ের হলো না। ঠিক তখনই ঝড়ের তীব্রতা বাড়ল, আর বাঁশবনের গভীর থেকে ভেসে এলো এক বীভৎস কর্কশ হাসি। নিমাই পুরো চমকে উঠলেন। তার সারা শরীর এই প্রচন্ড শীতের রাতেও যেন ঘামে ভিজে যেতে শুরু করলো। মনে মনে ভাবলেন যে এই কোন অনাসৃষ্টি কাণ্ডের মধ্যে আজ সে পড়ল। এই পিতৃদত্ত প্রাণটা আজ রক্ষা পেলে হয়। হাসিটা মুহূর্তের মধ্যে তার চারপাশ ঘিরে ধরল, কিন্তু তার উৎস খুঁজে পাওয়া কঠিন। নিমাই আতঙ্কিত হয়ে হাসির উৎস খুঁজতে একবার এদিক একবার ওদিক তাকাতে দেখল পাশে থাকা ঝোপগুলো কিংবা বাঁশ গাছের শুকনো ডালগুলো অস্বাভাবিকভাবে নড়ে উঠল।
যেন কেউ এইমাত্র তার পাশ কাটিয়ে গেল। মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি নিঃশ্বাসের চাপা শব্দ তাকে ঘিরে ধরল। নিমাই পুরুত তখন নিশ্চিত যাকে দেখা যায় না এমন কেউ তাকে অনুসরণ করছে। আর নিজেকে সামলাতে পারলেন না নিমাই পুরুত। হাতে থাকা খাবারের থলেটা সেখানেই ছুঁড়ে ফেলে দিয়ে যেদিকে দু চোখ গেল দৌড় দিলেন তিনি। আতঙ্ক তার সমস্ত যুক্তি কেড়ে নিল। তার হাত থেকে নেমে যাওয়া হ্যারিকেনটা মাটিতে পড়ে গিয়ে সেখানেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে তিনি নিজের পিছনে অগণিত পায়ের শব্দ তার দিকে ধেয়ে আসতে শুনলেন। সেই শব্দের উৎস ছিল ফেলে দেওয়া সেই শ্রাদ্ধের থলে। যেন ক্ষুধার্ত প্রেতাত্মার দল নিমাইয়ের ভণ্ডামির প্রসাদ ছিনিয়ে নিতে ঝাঁপিয়ে পড়েছে। নিমাইয়ের কানে তখন শুধু রাম নাম। তার সমস্ত প্রচেষ্টা এখন কেবল একটাই, এই অভিশপ্ত বাঁশবন থেকে মুক্তি। কিন্তু বাঁশবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা নরেন বাণুজ্যের ব্রহ্মদত্তি কি তার পথ এত সহজে ছাড়বে? নিমাই পুরুত তখন জীবন বাঁচাতে ছুটছে। তার কানে বেজে ওঠা অসংখ্য অদৃশ্য পায়ের শব্দের মাঝেই অন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে তিনি অনুভব করলেন তার সামনের পথটা যেন হঠাৎই বাঁক নিয়েছে। অন্ধকারের মধ্যে সেদিকে এগিয়ে যেতেই তার পরিচিত বাঁশবনের পথটা শেষ হয়ে গিয়ে তাকে নিয়ে এলো এক বিশাল পাকুড় গাছের নিচে। নিমাই দেখল পাকুড় গাছের নিচে একটা ভগ্ন মজে যাওয়া বহু পুরনো কুয়ো। কিন্তু সেই গাছতলা এখন একেবারেই জনমানবহীন। তবুও যেন একটা চাপা দীর্ঘশ্বাসের শব্দ তিনি শুনতে পাচ্ছেন। শুধু গাছের ডালে ডালে প্রবল বেগে বাতাস বইতে শুরু করেছে। বাতাসের সেই দাপট নিমাইকে যেন আর এক পাও এগোতে দিল না। সামনে থাকা কুয়োটার চারপাশে ঘিরে আছে চাপ চাপ কুয়াশা। সেই অন্ধকারের মাঝেই ঝকঝকে সাদা ধুতি পরা এক দীর্ঘ অবয়বকে হঠাৎই যেন কুয়োর ভিতর থেকে হাতের উপরে চাপ দিয়ে উঠে আসতে দেখলেন তিনি। পরনে ধুতি আর গায়ে ঝুলে আছে একটা মোটা পইতে। ধুতিটা এত পরিষ্কার যে আলকাতরা লেপা অন্ধকারেও তা জল জল করছে। সেই অবয়ব বাতাসে ভর করে এই মাত্র ঠাঁই নিয়েছে পাকুড় গাছের লম্বা একটি ডালে। নিমাইয়ের চোখ সেই ছায়া অনুসরণ করে ওপরে উঠতেই দেখল তার মাথায় মোটা টিকি নিয়ে আর গায়ে সাদা পইতে পরা এই অবয়ব এ আর কেউ নয়, সকালে শ্রাদ্ধের সময় ছবিতে দেখা সেই ব্যক্তি, অর্থাৎ এ হলো নরেন বাণুজ্যের প্রেত, তার ব্রহ্মদত্তি রূপ। প্রেতটি কিন্তু কোনো বীভৎস গর্জন করল না, বরং সেই রাশভারী পরিচিত গম্ভীর স্বরে তাকে প্রশ্ন করলেন, তা পুরুত মশাই, আপনি কেমন শ্রাদ্ধ করলেন যে আমি মুক্তিই পেলাম না? এই শান্ত রাশভারী প্রশ্নটি যেন হাজার হাতির গর্জনের চেয়েও ভয়ঙ্কর শোনালো নিমাইয়ের কানে। তার ঝাঁঝালো প্রশ্নবাণে যেন কেঁপে উঠলেন নিমাই পুরুত। মনে মনে ভাবলেন, তাহলে কি নরেন বাণুজ্যের কাছে ওনার ভণ্ডামি সম্পূর্ণ ফাঁস হয়ে গেছে? ভয়ে নিমাইয়ের গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তিনি কেবল আতঙ্কগ্রস্তের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন সামনে থাকা বিশাল অবয়বটার দিকে। ঠিক সেই মুহূর্তে পায়ের কাছে একটি কালো ছায়াকে বেশ ধীর গতিতে হেঁটে যেতে দেখলেন তিনি। নরেন খুড়োর দৃষ্টি অনুসরণ করে নিমাই দেখলেন তার থেকে মাত্র কয়েক হাত দূরে পড়ে আছে সেই খাবারের থলেটা, যেটা সে বেশ কিছুক্ষণ আগেই রাস্তার ধারে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেটা এখন কোনো মন্ত্র বলে সেই স্থানে এসে শুধু হাজিরই হয়নি, উল্টে লক্ষ্মী মাটিতে পড়ে থাকা সেই থলের উপর বসে আছে নির্বিকার চিত্তে। সে এখন এক দৃষ্টে তাকিয়ে আছে তার প্রভুর দিকে, যেন সে তার প্রভুর পরের শিকারকে চিহ্নিত করে দিয়েছে।
এবার যে কাণ্ডটা তার সাথে ঘটল তার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলেন না নিমাই পুরুত। ব্রহ্মদত্তির মাথাটা কোনো এক জাদু বলে হঠাৎ করেই তার ঘাড় থেকে নিচের দিকে নেমে এলো, আর তার জ্বলন্ত মার্বেলের মতো চোখ নিমাইয়ের দিকে নিবদ্ধ করলেন নরেন খুড়ো। তার কণ্ঠস্বর আরো গম্ভীর হলো। সত্যি করে বল, তুই কে? তুই পুরোহিত নাকি? কে তুই? সেই হাসি ধাক্কা খেতে লাগলো সারা বাঁশবন জুড়ে। নিমাই কথা বলার সাহস হারিয়েছে। সে দেখতে পাচ্ছে নরেন খুড়োর মাথা বাদে বাকি দেহটা এখন গাছের ডালে বসে আছে, আর তার খড়ম পরা পা দুখানি মনের আনন্দে দুলছে। আবার সেই গুরু গম্ভীর কণ্ঠস্বরে নরেন খুড়ো বললেন, তুই তো পুরুত নয় বাছাধন, হ্যাঁ? তুই একজন ভণ্ড। তুই আমার ছেলেকে ঠকিয়ে আমার বাড়ি ঢুকেছিস। তোর এই গলার বইতে আর ওই মাথার ডিকি সবই নকল। ওই বইতে যে তুই গলায় ঝুলিয়েছিস তার মাহাত্ম্য জানিস? তুই ওর যোগ্য নোস। ব্রাহ্মণের বাড়ি থেকে তুই খাবার আর অর্থ চুরি করিস, তাও আবার নরেন বাড়ুজ্যের বাড়ি থেকে। তোর সাহস তো মন্দ নয়। কি ভেবেছিলিস আমি বুঝতে পারবো না? মুহূর্তের মধ্যে নিমাইয়ের মনে হলো তার গলায় থাকা পৈতেটা কেউ যেন প্রচন্ড জোরে টেনে ছিঁড়ে দিল। নিমাই যন্ত্রণায় আর আতঙ্কে চিৎকার করে উঠতেই নরেন খুড়োর ব্রহ্মদত্তি প্রবল বেগে হাসতে শুরু করলেন। তার সেই হাসি বাঁশবন, কুয়ো আর পাকুড় গাছ সবকিছুকে কাঁপিয়ে দিল। সেই মুহূর্তে মাথায় একটা টান অনুভব করল নিমাই, আর সঙ্গে সঙ্গে একটা কুচ করে শব্দ। বুঝল তার মাথার টিকিখানা কাটা পড়েছে। সে ভয়ে চিৎকার করে উঠল, আর টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে থাকা নিমাই পুরুত আর পুরুত নয়, সে এখন নরেন খুড়োর দেওয়া দণ্ডের বোঝা বহনকারী এক ভণ্ড মাত্র। হঠাৎ করে তার মুখের সামনে থাকা নরেন খুড়োর লম্বা গলাযুক্ত মাথাটা একটা বিদ্রূপের হাসি হেসে আবার স্বস্থানে অর্থাৎ নিজের ঘাড়ের ওপরে গিয়ে বসল। নিমাই পুরুত তখন ভয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। পৈতে ছেঁড়ার যন্ত্রণায় তার গলা দিয়ে কেবল অস্ফুটে গোঙানির শব্দ বেরোচ্ছে। তার সামনে লম্বা দুটো পা মাটিতে ফেলে নরেন খুড়োর বিশাল দেহটা নেমে দাঁড়ালো। নিমাই তখন ভয়ের চোটে বিড়বিড় করে কেবলই রাম রাম জপ করতে শুরু করলো। ঝকঝকে সাদা ধুতির ছায়া ফেলে দাঁড়িয়ে আছেন নরেন বাড়ুজ্যের ব্রহ্মদত্তি। এবার আর কোনো দিকে না তাকিয়ে নিমাই চিৎকার করে উঠল, আমাকে আমাকে ক্ষমা করে দিন বাড়ুজ্য মশাই। আমি পুরুত নই, আমি একজন ভণ্ড। লোভে পড়ে সেদিন আমি আপনার ছেলেকে ঠকিয়েছি। না 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 না, আমি এই সব কিছু এই যাই বাড়ি থেকে পেয়েছি সবই আবার ফেরত দিয়ে আসবো। কোন আমারে আপনি ক্ষমা করেন কর্তা বাবু। আমি তো নাক কর দিতেছি এই যে আর কোনোদিন এই গ্রামে আমি আসবো না। কথাটা শেষ করেই নিমাই ভয়ে নরেন খুড়োর সামনে নাকখত দিতে শুরু করলো। ব্রহ্মদত্তি তখন আর কোনো কথা বাড়ালেন না। তার চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। নিমাইয়ের হাত থেকে শ্রাদ্ধের উপঢৌকন আর দূরে পড়ে থাকা খাবারের থলেটা তীব্র বেগে টেনে নিলেন তিনি। তারপর সেই থলের সমস্ত প্রসাদী খাবার, ফল, মিষ্টি সবকিছু নিমাইয়ের সামনেই মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে এক প্রবল গর্জন করে বললেন, যে বামুন নয় সে শ্রাদ্ধের খাবার ছোঁয়ে কেন? হ্যাঁ, তোর মতো ভণ্ড লোভী জীব আমার মুক্তি আটকাবার সাহস পায় কি করে?
এরপর তিনি তার একটি লিকলিকে কালো আঙুল নিমাইয়ের দিকে তাক করে ধরলেন। সেই আঙুলের ছোঁয়া লাগার আগেই নিমাইয়ের সারা শরীর ভয়ে কুঁকড়ে গেল। আমি তোকে মারব না, তোর শাস্তি হবে শাস্তি। ফলে তুই আর কোনোদিনও পুরোহিতের বেশ ধরার সাহস পাবি না। আমার শ্রাদ্ধের অপমান করেছিস, আজ থেকে তোর মুখে সেই অপমানের দাগ স্থায়ী হবে। কথাটা শেষ হতেই নিমাইয়ের মনে হলো তার মুখের ওপর কেউ যেন গরম লোহার ছ্যাঁকা দিল। যন্ত্রণায় সে মাটিতে ছটফট করতে লাগলো। তার গাল এবং কপাল জুড়ে মুহূর্তের মধ্যে গভীর কুৎসিত পোড়া কালো দাগ ফুটে উঠল, যা চিরকালের জন্য তার চেহারায় একটি ধূর্ত চোর ভাব নিশ্চিত করে দিল, যাতে সে আর কোনোদিনও কাউকে ঠকাতে না পারে। সেই ঠকে বৃত্তি যেন স্থায়ীভাবে আঁকা হয়ে গেল নিমাইয়ের মুখের চামড়ায়। নিমাই যখন যন্ত্রণায় কাতরাচ্ছে, ঠিক তখনই লক্ষ্মী মাটিতে পড়ে থাকা সেই শ্রাদ্ধের খাবারের ওপর এসে বসল। তারপর নিজের জিভ দিয়ে চেটে খেতে থাকলো মাটিতে পড়ে থাকা খাবার। কালো বিড়ালটি তখন যেন আর সাধারণ পোষ্য নয়, সে নরেন খুড়োর প্রতিহিংসার প্রতীক হয়ে নিমেষে নিঃশেষ করে দিল সমস্ত খাবার। লক্ষ্মী একবার মাটিতে পড়ে থাকা পোড়া মুখের নিমাইয়ের দিকে তাকালো, আর তারপর আকাশের দিকে মুখ তুলে দীর্ঘ বিভৎস একটা শব্দ করল। সেই শব্দ যেন এই অমাবস্যার রাতে ব্রহ্মদত্তির বিচার ঘোষণা করার মতো ভয়ঙ্কর শোনালো। সেই শব্দ কানে যেতেই ভয়ে নিমাইয়ের বুকের ভিতরটা ধক করে উঠল। তার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল এক হিমশীতল স্রোত। সে আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে মাটি থেকে উঠে তীর বেগে দৌড় লাগালো। নিমাইয়ের সেই পলায়ন দেখে নরেন খুড়ো আবার সেই বিকট অট্টহাসিটা হেসে উঠলেন। তারপর গিয়ে বসলেন নিজের নির্দিষ্ট করা সেই পাকুড় গাছের ডালে। লক্ষ্মীও নিজের খাওয়া শেষ করে উঠে গিয়ে নরেন খুড়োর কোলে বসল। নরেন খুড়ো মনের সুখে হুঁকো টানতে টানতে লক্ষ্মীকে বললেন, আমার আর একটা কাজ বাকি রে লক্ষ্মী। এই জিনিসগুলোকে সঠিক জায়গায় পৌঁছে দিয়ে আসলেই আমার মুক্তির পথ প্রশস্ত হবে। নরেন খুড়োর বলা শেষ কথাটা যেন বোবা জীবটার মনে একটা ভীষণ রকমের দাগ কাটল। সে এবারে আর গর্জে উঠল না। সে তার প্রভুর দিকে তাকিয়ে মৃদু স্বরে শুধু একবার ডাকল। সে জেনে গেছে এবার তাকে তার প্রিয় প্রভুকে চিরদিনের মতো বিদায় জানাতে হবে। তাই সে যেন নরেন খুড়োর কোলে একেবারে মিশে গিয়ে শেষ আদর খেতে লাগল। এই মুহূর্তে লক্ষ্মীর চোখ ভরে ওঠে এক গভীর অব্যক্ত দুঃখে, যেখানে তার প্রভু মুক্তি পাবে, কিন্তু সে থাকবে একা। ফেলে আসা নরেন খুড়োর স্মৃতি বুকে আঁকড়ে ধরে সে নিস্তব্ধে শেষ বিদায় জানালো নরেন খুড়োর উদ্দেশ্যে। বৃষ্টি মাঝরাতেই থেমে গিয়েছিল। ভোরের আলো ফুটতেই গ্রামের জীবন আবার শুরু হলো। আকাশ তখন ফিকে নীল। কুয়াশার নরম চাদর আলতো করে ঢেকে রেখেছে মাঠের সবুজ ঘাস। বাড়ির টিনের চাল বেয়ে মাঝে মধ্যে ঝরে পড়ছে বৃষ্টির শেষ ফোঁটা, আর তারই মাঝে খেজুরের রসের মিষ্টি গন্ধ মিশে আছে হিমেল বাতাসে। দূরে গাছের ডালে দোয়েল পাখি ডেকে জানান দিচ্ছে শীতের এক স্নিগ্ধ সকালে। আর সেই স্নিগ্ধ শীতের সকালে বাড়ুজ্যে বাড়ির দরজায় মৃদু টোকা পড়তেই বাড়ির সকলে যেন সজাগ হয়ে উঠল। সৌদামিনী দেবী হাতের কাজ ছেড়ে একবার অন্যদের মুখের দিকে তাকালেন।
কাঠের হাতল ভাঙা চেয়ারে বসে চা খাচ্ছিলেন ভবেশ্বরবাবু। তিনি দ্রুত পায়ে এগিয়ে গেলেন দরজার কাছে। পিছনে এসে দাঁড়ালো মুকুন্দ। দরজা খুলেই ভবেশ্বরবাবু যা দেখলেন তাতে তিনি বিস্মিত হলেন। সামনে দাঁড়িয়ে আছেন একজন সৌম্যকান্তি বয়স্ক পুরুত ঠাকুর। তার গায়ে নামাবলি জড়ানো, তার পায়ের কাছে সযত্নে রাখা আছে দুটি থলে। থলে দুটি চিনতে পেরে ভবেশ্বরবাবু হতবাক কণ্ঠে বললেন, কি ব্যাপার ঠাকুর মশাই, থলে দুখানি তো, আর আপনি? ভবেশ্বরবাবুর কথা সম্পূর্ণ না হতেই পুরুত মশাই হাত জোড় করে বললেন, আমার নাম নগেন পুরুত, নিবাস বসন্তপুর গ্রাম। নামটা শুনে চমকে উঠলেন ভবেশ্বরবাবু। তিনি তো সেই ব্যক্তি যার সন্ধানে মুকুন্দ গিয়েছিল। ভবেশ্বরবাবু দ্রুত মাথা নিচু করে বললেন, আহা, কি আশ্চর্য পুরুত মশাই, আরে আসুন আসুন। ছি ছি ছি, দেখুন তো আমি আপনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি কেমন। নগেন পুরুতকে সসম্মানে ঘরে প্রবেশ করিয়ে বাকি সকলের সাথে পরিচয় করিয়ে দিয়ে ভবেশ্বরবাবু মূল প্রশ্নে এলেন। পুরুত মশাই, আপনি এই থলে দুখানি কোথায় পেলেন? এগুলো তো কাল রাতে নিমাই পুরুত সঙ্গে করে নিয়ে বেরিয়েছিলেন। নিমাই পুরুত? ও নিমাই পুরুত না, ও হলো নিমেচোর। ছোটবেলায় বাপ মা শখ করে নিমাই মণ্ডল নাম রেখেছিলেন বটে, কিন্তু বড় হতে হতে সে সিধেল, চোর, ঠগি বা ভণ্ড অনেক কিছুতেই পরিণত হয়েছিল। তা সে এসেছিল নাকি? বলো কি, তাও আবার পুরুত সেজে? নগেন পুরুত এরপর সকলের বিস্ময়সূচক অভিব্যক্তির দিকে তাকিয়ে বললেন, ব্যাপারটা তোমাদের স্পষ্ট করে বলি। কাল গভীর রাতে আমার বাড়ির দরজায় টোকা পড়ে। আমি বাইরে বেরিয়ে দেখি আমার ঘরের সামনে এই থলে দুটি পড়ে আছে, আর তাতে একটা চিঠি। সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। নগেন পুরুত নিরুত্তাপ কণ্ঠে জানালেন, চিঠি অনুযায়ী আপনার পিতা নরেন বাড়ুজ্জে মশাই আমাকে অনুরোধ করেছেন যে আমি যেন এই থলে দুটি আপনাদের ভিটেতে সসম্মানে পৌঁছে দিয়ে আসি, আর পাজি অনুসারে একটা দিন দেখে যেন আমি তার শ্রাদ্ধ প্রথা মতে সম্পন্ন করি। আর বলে দিয়েছেন সেই শ্রাদ্ধ যেন হয় আড়ম্বরহীন। সৌদামিনী দেবী নগেন পুরুতের মুখে কথাগুলো শুনে ধপ করে বসে পড়লেন। তার চোখ তখন আতঙ্কে বিস্ফারিত। উনি মারা যাওয়ার পর নিজে এসে নিজের শ্রাদ্ধের কথা বলেছেন? নগেন পুরুত ভবেশ্বরবাবুর দিকে একটি ভাঁজ করা চিঠি এগিয়ে দিলেন। দেখুন দেখি, এই চিঠিখানা আপনার বাবার হাতের লেখা কিনা। চিঠিটা হাতে নিয়ে ভবেশ্বরবাবু অবাক হয়ে দাওয়ার ওপর বসে পড়লেন। সৌদামিনী দেবীর কাল রাতে দেখা নরেন খুড়োর মুখখানি একবার মনে পড়ে যেতেই আতঙ্কে তার গলা শুকিয়ে গেল। পাশ থেকে মুকুন্দ এবার বলে উঠল, তার মানে আমি সেদিন যখন আপনার বাড়িতে গিয়েছিলাম তখন সব বুঝে ওই নিমে নিজেকে পুরোহিত পরিচয় দিয়ে আমাদের ঠকিয়েছিল। তার মানে তো আমার বাবার শ্রাদ্ধই হয়নি। রান্নাঘর থেকে শশীকলা দেবী ঠোঁট উল্টে বললেন, আমি তো তখনই বলেছিল, আমার কথা কেউ কানেই নিলেন না। হঠাৎ করে বাইরে থেকে লক্ষ্মীকে ঘরে ঢুকতে দেখে একটা চাপা উত্তেজনা দেখা দিল সৌদামিনী দেবীর মনে। তিনি কাঁপা কণ্ঠে ভবেশ্বরকে বললেন, বাবা ভবেশ, তুমি ওনাকে, নগেন পুরুতকে তোমার বাবার কাজে ভার দাও, আর বলো যেন ভালোভাবে হয়, যাতে ওনার আত্মা মুক্তি পায়। ঠিক তখনই একটা শীতল বাতাস এসে নাড়া দিয়ে গেল সেখানে উপস্থিত সকলকেই। সৌদামিনী দেবী একমাত্র টের পেলেন এ যেন কারো চাপা দীর্ঘশ্বাসের শব্দ, যা বাতাসে ভর করে শেষ বারের মতো তাদের দেহকে ছুঁয়ে গেল আর চির বিদায় জানিয়ে গেল। হয়তো
সকলে বেশ কিছুক্ষণ চুপ করে থাকল। শুধু লক্ষ্মী ঘরের কোণ থেকে একবার মৃদু স্বরে ডেকে উঠল। সে যেন জানাতে চাইছে সব কাজ শেষ হয়েছে, নরেন বাণুজ্যের ব্রহ্মদত্তী মুক্তি পেয়েছে। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, নিমাই পুরুত আসলে কে ছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। মোলক পাড়ের আতঙ্ক এই গল্পের সঠিক উত্তরদাতাদের যাদের নাম বলা বাকি ছিল তাদের নাম হল, হাওড়া থেকে বলেছেন পিন্টু, মহেশতলা থেকে বলেছেন রিনা বাচার, উত্তর 24 পরগনা হাবড়া থেকে মৃণালিনী সরকার, পূর্ব মেদিনীপুরের নাটেশ্বরী চক থেকে বলেছেন গণেশ দাস, মিঠু দাস ও তাদের মেয়ে রিয়া দাস, নিউটাউন থেকে বলেছেন বৈশাখী মণ্ডল, বারাসাত কাজীপাড়া থেকে বলেছেন সোনিয়া খাতুন, হুগলি পোড়াবাজার থেকে বলেছেন সৌমিতা চক্রবর্তী, মাঝের গ্রাম থেকে বলেছেন লক্ষ্মী দাস, বারুইপুর থেকে বলেছেন অশোক মণ্ডল ও তার স্ত্রী কুহেলি মণ্ডল, দেউলিয়া বাজার থেকে বলেছেন তাপস জানা এবং কল্যাণী থেকে বলেছেন সৌমেন দে। ক্লাব ঘরের ভুতুড়ে আড্ডা এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল, মুম্বাই থেকে বলেছেন মনোয়ার মল্লিক, হাওড়া বরগাছিয়া থেকে বলেছেন পূজা যাদব ও গঙ্গা যাদব, উত্তর 24 পরগনা হাবড়া থেকে বলেছেন মৃণালিনী সরকার, কলকাতা লেদার কমপ্লেক্স থেকে বলেছেন হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল ও সুষমা মণ্ডল, মাঝের গ্রাম থেকে বলেছেন লক্ষ্মী দাস, উত্তরপ্রদেশ থেকে বলেছেন নিমাই হালদার, কৃষ্ণা হালদার ও তাদের মেয়ে মামনি হালদার, অন্ধ্রপ্রদেশ থেকে বলেছেন চন্দন মণ্ডল, মগরাহাট থেকে রোহিত ও তার মেয়ে রুমাইশা, বাংলাদেশ থেকে বলেছেন মিস্টার BPR গেমার, বরানগর থেকে বলেছেন শৈবাল ব্যানার্জি, মহেশতলা থেকে তাপস ঢালি, মুর্শিদাবাদ থেকে বিপাশা নাসরিন, রানাঘাট থেকে বলেছেন আরাধ্যা সাহা, মুম্বাই থেকে বলেছেন সোমনাথ বেরা, গুজরাট থেকে শেখ হাসান, মালবাজার থেকে রাধারানী বিষ্ণু, আরামবাগ থেকে সাইফুল ডোগরা, হাটগাছা গ্রাম থেকে বলেছেন মোহাম্মদ মাসিদুর রহমান, কোলাঘাট থেকে বলেছেন সোনু গুচাইত, কলকাতা মেটিয়াবুরুজ থেকে বলেছেন মোকারিম মোল্লা, মাগরি থেকে বলেছেন রাজেশ, সুপর্ণা, অতীশ ও অনুশ্রী, সুরাট থেকে SK শাকিল, সাবাং থেকে বলেছেন শুভঙ্কর দাস, বারুইপুর থেকে বলেছেন শঙ্কর মণ্ডল ও তার মেয়ে পূজা মণ্ডল, পশ্চিম মেদিনীপুর থেকে বলেছেন গোপাল নায়েক, হাওড়া ফুলেশ্বর থেকে শ্রাবণী পাত্র ও শুভদীপ পাল, পাঞ্জাব থেকে বাপন দাস, নিউটাউন থেকে বলেছেন বৈশাখী মণ্ডল, উত্তর 24 পরগনা থেকে বলেছেন সন্দীপ ভৌমিক, হুগলি চন্দ্রদ্বীপ থেকে মল্লিকা বারিক, মদনপুর থেকে বলেছেন রত্না সরকার ও বাবু, হাওড়া কোনা থেকে অভিজিৎ ভৌমিক, ব্যারাকপুর খালপাড় থেকে বিকাশ মণ্ডল, হাওড়া উলুবেড়িয়া থেকে বলেছেন শুভ দলুই, মমিতা দলুই ও তাদের ছেলে সুব্রত দলুই, শোভাবাজার থেকে বলেছেন গায়ত্রী, বারুইপুর থেকে বলেছেন অশোক মণ্ডল ও তার স্ত্রী কুহেলি মণ্ডল এবং হাওড়া ঘুষুরি থেকে প্রদীপ মণ্ডল। এছাড়াও যাদের নাম বলা বাকি রয়ে গেল তাদের নাম পরবর্তী গল্পে আবার ঘোষণা করা হবে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয়ের গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।